হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আজকে আমরা কথা বলবো ইনভার্টার এসি কিভাবে কাজ করে। এখন বর্তমানে আসলে নন ইনভার্টার এসি পাওয়াই যায় না, সব কোম্পানি ইনভার্টার এসিতে মুভ করতেছে। তো ইনভার্টার এসি আসলে কাজ করা হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি টাইপ, অর্থাৎ ভিএফডি এর মাধ্যমে। তো বাইরে যে আউটডোরে যে কম্প্রেসরটা থাকে ওইটা হচ্ছে এসির ক্ষেত্রে মেইন, মানে হার্ট। তো এটি আসলে অনেক এনার্জি কনজাপশন করে। তো ভিতরে ইনডোরে যে ফ্যানটা আছে এটা আসলে সর্বোচ্চ 20-25 ওয়াট টানে। আর বাইরের ফ্যানটাও এরকম 40-50 ওয়াট টানে, কিন্তু মেইন হচ্ছে কম্প্রেসর। তো কম্প্রেসরটাকে যদি আমরা মানে প্রয়োজন অনুযায়ী রেগুলেটরের মতো বাড়ায় কমায় চালাতে পারি, তাহলে কিন্তু এসির এনার্জি কনজাম্পশন অনেকখানি কমে যাবে। যেমন একটা ফ্যানের সাথে যদি উদাহরণ দিই, যেমন এই যে একটা ফ্যান, এই ফ্যানটা যদি আমরা রেগুলেটর ছাড়া ইউজ করি তাহলে কিন্তু সুইচ দেওয়ার সাথে সাথে একদম ফুল স্পিডে চলবে। সেরকম একটা নন ইনভার্টার এসিও যখন আমরা রিমোটে অন সুইচটা দেবো তখন সাথে সাথে একদম ফুল স্পিডে চলা শুরু করবে। আর আমরা জানি ইন্ডাকটিভ লোড যেমন মোটর, নন ইনভার্টার এসি, নন ইনভার্টার ফ্রিজ এবং ড্রিল মেশিন, এগুলো আসলে স্টার্টিংয়ের সময় অনেক অনেক পরিমাণে কারেন্ট মানে করে আর কি, অনেক পরিমাণে কারেন্ট কনজাম্পশন করে। তো একটা একটা ফ্রিজের কম্প্রেসর যদি 120 থেকে 130 ওয়াট রেটেড হয়, তাহলে এটা স্টার্টিংয়ের সময় মিনিমাম 400 থেকে 500 ওয়াট টান দেবে। কারণ ইন্ডাকটিভ লোড মানে স্টার্টিংয়ের সময় 2 থেকে 3 গুণ পরিমাণ কারেন্ট মানে কনজাম্পশন করব। তো এটা আসলে একটা ভালো কোশ্চেন কেন। এটা যদি আমরা একটা উদাহরণ দিই, একটা ইটের টুকরাকে যদি আমরা ধাক্কা দেই, হঠাৎ করে যদি ধাক্কা দেই তাহলে কিন্তু এটা চলবে না, অনেক পরিমাণে শক্তির দরকার পড়বে ইটের টুকরাকে গতিশীল করার জন্য। সেরকম কম্প্রেসরের ভিতর যে মুভিং পার্টগুলো থাকে এগুলো আসলে স্থির থাকতে চায় সারাক্ষণ। যেমন নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিতে চলতে চায়। তো সেক্ষেত্রে কম্প্রেসরের ক্ষেত্রেও সেম, ভিতরে যে মুভিং পার্টগুলো থাকে, পিস্টনগুলো থাকে, এগুলো আসলে স্থির থাকতে চায়। তো এটাকে গতিশীল করার জন্যে অনেক পরিমাণে শক্তি প্রয়োজন হয়। আবার গতিশীল হওয়ার পর আসলে এত কারেন্ট দরকার পড়ে না, সেম ইটের মতো অবস্থা। আমরা যখন ধাক্কা দিয়ে গতিশীল করব ইটটাকে, তখন কিন্তু কম ধাক্কা দিলেও ইটটা সামনের দিকে অগ্রসর হতে পারে। আবার বাইকের কথা চিন্তা করলে, আমরা যখন বাইক চালাই তখন ফার্স্ট গিয়ারে যখন টান দিই তখন কিন্তু অনেক এনার্জির প্রয়োজন পড়ে, মানে ইঞ্জিনটা অনেক বেশি আরপিএমে ঘুরে। কিন্তু যখন সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে দিই তখন কিন্তু লো আরপিএমও অনেক স্পিড পাওয়া যায়, কারণ বাইকটি গতিশীল। সেম ক্ষেত্রে ইনভার্টারও আমরা যখন সুইচটা অন করব তখন আসলে এসের কম্প্রেসরটা খুবই আস্তে আস্তে চলে। তো এক সময় গিয়ে ফুল স্পিডে চলে। আর যখন কাঙ্ক্ষিত তাপমাত্রায় পৌঁছা যায় রুমের টেম্পারেচার, ধরেন আমরা 25 সেট করলাম, তো ফার্স্টে ধরেন আপনার মানে কম্প্রেসরটা কনজাম্পশন করবে 400 থেকে 500 ওয়াট যদি 1 টনের এসি হয়। তারপর 10-15 মিনিট পরে ফুল লোডে চলা শুরু করবে, মানে এটা রেটেড লোড। যেমন 1 টনের এসির জন্য 1200 ওয়াট সর্বোচ্চ। তো যখন 25-এর কাছাকাছি আসবে টেম্পারেচার রুমের, তখন আস্তে আস্তে কম্প্রেসরের স্পিডটা কমে যাবে। যেটা কন্ট্রোল করবে আসলে হচ্ছে ভিএফডি, যেটা হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি টাইপ। তো আমরা জানি বাংলাদেশের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। তো এই 50 হার্জকে আস্তে আস্তে কমায় যদি মানে হায়ারে অনেকগুলো এসি আছে যেটা 1 হার্জ পর্যন্ত মানে পুশ করতে পারে, মানে খুবই খুবই ইফিশিয়েন্ট। ডাইকিনও আছে এরকম আর কি, মানে নর্মালি 5, 10, 15 হার্জের মধ্যে চলাচল করে। মানে স্পিডটাকে কন্ট্রোল করা, মেইন টার্গেট হচ্ছে বাইরের কম্প্রেসরের স্পিডটাকে কন্ট্রোল করা। তো যখন 25-এর কাছাকাছি আসবে তখন ভিএফডি সিগন্যাল দিবে যে এখন স্পিড কমানো দরকার কম্প্রেসরের। তো এটা পুরোটা কিন্তু আসলে হয় ডিসি কারেন্টে, এসি কারেন্টে কখনোই ইনভার্টার এসি কাজ করে না, কম্প্রেসর কাজ করে না আর কি। তো এখন যখন 25-এ আসবে তখন আস্তে আস্তে ধরেন না 50 হার্জে চলতেছিল, এটা কমতে কমতে 20-15 এরকম হার্জে চলতেছে। তো রুমের টেম্পারেচার 25 মেনটেন করবে, 25-এর নিচে নামবে না, মানে 25 মেনটেন করবে। কিন্তু অপরদিকে ইনভার্টার এসিতে যদি আপনি 25 সেট করেন, এসি প্রথম থেকে ফুল স্পিডে চলবে, যখনই 25 হিট করবে তখনই কম্প্রেসর অফ হয়ে যাবে, একদম সব অফ।
শুধু ভিতরে ব্লোয়ার ফ্যানটা চলতে থাকবে। তো আসলে এরপরে আবার 5-10 মিনিট পর যখন রুম গরম হয়ে যাবে তখন আবার আউটডোর অন হবে, আবার আগের মতো ওই যে 3-4 গুণ বেশি কারেন্ট দিয়ে অন হবে, আবার কিছুক্ষণ চলবে, আবার অফ হবে। এটা হচ্ছে মেইন সমস্যা নন ইনভার্টার এসির। আর নন ইনভার্টার এসিতে, এসি রুমে থাকলে আপনার কিছুক্ষণ পরপর গরম লাগবে, কারণ আমাদের বডি টেম্পারেচার হঠাৎ করে চেঞ্জ হবে, আবার ঠান্ডা হবে, আবার গরম হবে, এরকম হবে। কিন্তু ইনভার্টারের ক্ষেত্রে আসলে এই আনকমফোর্টেবলনেসটা হবে না। এ হচ্ছে ইনভার্টার আর নন ইনভার্টার এসির কাজ। আমার হাতে কোনো স্ক্রিপ্ট নাই, আসলে কথাগুলো অনেক অগোছালো। আশা করি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।